বাংলাদেশ সহ 60 দেশের জন্য ট্রাম্পের নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত। ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক পুঁজিবাজার। চীনের ওপর 125% ট্যারিফ আরোপের সিদ্ধান্ত। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী দিনে $150 কোটি সমঝোতা চুক্তি সই। আগামী মাসে দেশে আসছে চীনের 200 বিনিয়োগকারী। আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টরকে নিয়ে বাংলাদেশে আসবেন। ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে 19 লাখেরও বেশি শিক্ষার্থী। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। দুভাগ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চাপ কমিয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোই লক্ষ্য। জুলাই থেকে শুরু হবে নতুন 2 বিভাগের কার্যক্রম। জনবল সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার বেহাল দশা। গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে, যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাড়িতে কিনতে হয়। বুড়ি 1.5 ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। কমছে ফলন, বাড়ছে রোগ বালাই। আশার আলো দেখাচ্ছে নতুন আবিষ্কৃত সহনশীল জাত। চট্টগ্রামে বাস দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। থামছে না মা বাবার আহাজারি। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বাংলাদেশ সহ প্রায় 60টি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর ওপর ন্যূনতম 10% রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্ক আরোপ বজায় থাকবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে 21% বাড়িয়ে 125% শুল্ক নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের জন্য। আবারও মার্কিন শুল্ক নীতিতে বড় পরিবর্তন। 60টির মতো দেশে ওয়াশিংটন আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের 24 ঘন্টা না পেরোতেই তা স্থগিত করল হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে আরোপিত নতুন শুল্ক, যার আওতায় পড়বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। তবে দেশগুলোর ওপর ন্যূনতম 10% শুল্ক বজায় রাখবে ওয়াশিংটন। আগে থেকে ধার্য 15% সহ বাংলাদেশকে গুনতে হবে মোট 25% শুল্ক, যার ফলে কিছুটা স্বস্তি ফিরবে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম, বিশেষজ্ঞদের নিয়ে কাজও করছিলাম। এটা আমাদের মন থেকে নেওয়া সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর জন্য ইতিবাচক। যারা কিছু করেনি সেসব দেশের কোনো ক্ষতি করতে চাই না। দেশগুলো আলোচনায় বসতে চায়, আমরা সবকিছু ঠিক করতে চাই। তবে একেবারে ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষেত্রে। ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক এই প্রতিদ্বন্দ্বীর জন্য আবারও শুল্ক বাড়ানো হয়েছে। এ দফায় 21% বৃদ্ধি করে 125% শুল্ক আরোপ করা হয়েছে বেইজিং এর ওপর। এর আগে ট্রাম্পের দেশের ওপর 84% শুল্ক আরোপ করে শি জিনপিং এর দেশ। প্রেসিডেন্ট ট্রাম্প সফল আলোচনার কৌশল হিসেবে এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা 75টিরও বেশি দেশকে আলোচনার জন্য এগিয়ে নিয়ে এসেছে। বিশ্বের প্রতিটি দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায়, আমরা তাদের কথা শুনতে ইচ্ছুক। এদিকে নতুন শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই চাঙা হয়ে ওঠে বৈশ্বিক পুঁজিবাজার। সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে 9.5% বেড়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক S&P 500, 12.2% এবং প্রায় 8% করে বেড়েছে নাসডাক ও ডাও জোন্স। স্থিতি ফিরতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিকি এশিয়া সূচক বেড়েছে 8%-এরও বেশি।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হয় বাংলাদেশ সহ প্রায় 60টি দেশে। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ থেকে নেপাল, ভুটান সহ তৃতীয় কোনো দেশে পণ্য রফতানির জন্য দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আগে এই সুযোগের আওতায় ভারতীয় শুল্ক স্টেশন ব্যবহার করে স্থলবন্দর এবং বিমানবন্দর দিয়ে পণ্য রফতানি করা হতো। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল দেশটি। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারে বাংলাদেশের পণ্য রফতানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। এর আগে ভারতের রফতানিকারকরা বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে তৈরি পোশাক রফতানি সহ সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে বাণিজ্য উপদেষ্টা একথা জানান। বলেন, ঢাকা ও সিলেট বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে। আমাদের উপরে যে বিধিনিষেধটা আরোপিত হয়েছে সেটাকে এক হচ্ছে উত্তোলন করার একটা প্রক্রিয়ার মধ্যে কাজ করা, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে মানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আগামী মাসে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আসছে দেশটির 200 বিনিয়োগকারী। বুধবার চীনের হান্ডা গ্রুপ $150 কোটি বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া দেশে প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের আগ্রহের কথাও জানান তিনি। সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমের সারসংক্ষেপ জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান, আগামী মাসেই 200 বিনিয়োগকারী সহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদের উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টরকে নিয়ে বাংলাদেশে আসবেন। ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। এরই মধ্যে চীনের হান্ডা কোম্পানির সাথে $150 কোটি বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে আইএলওর সাথেও। চৌধুরী আশিক মাহমুদ বলছেন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য বাইরের বিনিয়োগকারী আনার পরিকল্পনা করছে সরকার, যারা শুধু কারিগরি সহায়তা নয় বরং উৎপাদনে যাবে। এজন্য তাদের আলাদা মিলিটারি ইকোনমিক জোন দেয়া যেতে পারে বলেও জানান তিনি। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার। ঠিক যে ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব। এর আগে প্রাণ আরএফএল গ্রুপ, H&M ও আইএফসির মধ্যে চুক্তিসই অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, এখন থেকে পিডিবি শুধু নয়, বিদ্যুৎ উৎপাদকের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিদ্যুৎ কিনতে পারবে। এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়েছে। We are moving away from what is called the IPP model, and then we are moving on what is called the merchant power plant model. I am happy to note that there will be a signing of an MOU based on those kind of people. এলডিসি পরবর্তী ঝুঁকি ও বিনিয়োগ কৌশল নিয়ে একটি পলিসি ডায়ালগের আয়োজন করা হয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে। বক্তারা বলেন, বাংলাদেশ এখনও এলডিসির জন্য প্রস্তুত হতে পারেনি। জ্বালানি ক্রয় সঠিক পলিসি প্রণয়নের উপর জোর দেন তারা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক খাতের উন্নয়নের পরামর্শ দেন বক্তারা। খুব খনন করছেন না কেন? The success rate for digging is 3:1, very high, but you chose to buy gas at a very expensive price. We need to align their skills with the industrial needs for both the local and the international market. We are talking about attracting FDI. Unfortunately, for a long period of time, we have less than 1% of GDP. সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশ নেয় 30টি প্রতিষ্ঠান। বস্ত্র, শিক্ষা ও কৃষি উপকরণ, খাদ্যদ্রব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন খাতে অভিনব সব পণ্য নিয়ে স্টল সাজায় উদ্যোক্তারা। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
স্বল্প সময়ে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদেশে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। ডক্টর ইউনূস বলেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় স্টারলিংকের। গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি বিনিয়োগকারী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টারা। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে দেয়া হয় অ্যাওয়ার্ড। সেই সাথে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাংকে দেয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। এ সময় ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে স্মৃতিচারণ করেন। সরকারের অপেক্ষায় বসে না থেকে তরুণ প্রজন্ম পৃথিবীকে বদলে দেবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। If you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you for so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি আত্মবিশ্বাস থাকে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। বিএনপির রাজনীতিকে বিনিয়োগের রাজনীতি বলে দাবি করেন দলটির নেতা। বলেন, বেসরকারি খাতে প্রবৃদ্ধির নেপথ্যে আছে বিএনপি সরকার প্রণীত পলিসি। ক্ষমতায় এলে কর স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় তার দল প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলেও আশ্বাস দেন আমির খুসরু। একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং সেইখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক, তখন তারা বেশি কনফিডেন্স পায়। আজ শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে 19,28,181 জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্র মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা শেষ হবে 13 মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। এবছর 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি। 18,084টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 725টি। প্রতিষ্ঠানের সংখ্যা 9,063টি। এবছর যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 1,41,064 জন পরীক্ষার্থী। সেই খবরাখবর জানবো যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আছেন আমার সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, পরীক্ষা শুরু হতে এখনো তো 2 ঘন্টা বাকি আছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষা বোর্ড ও প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। 10টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে এবারে নির্দেশনা দিয়েছে অভিভাবকদের যাতে কেন্দ্রগুলোতে ভিড় না করার জন্য। এখনো পরীক্ষা শুরু থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আছে। এখনো পরীক্ষার্থীরা এখনো আসেনি কেন্দ্রগুলোতে, কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলোতে। আমরা আছি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমরা এখানকার যে কেন্দ্র সচিব অধ্যক্ষ রয়েছে তার সাথে কথা বলি, কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং কি ধরনের নির্দেশনা দিয়েছে বোর্ড আপনাদের? এসএসসি পরীক্ষা 2025 সরকারি বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব বলছি, এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা বোর্ডের এবং জেলা প্রশাসকের নির্দেশক্রমে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা ক্যাম্পাসকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে নির্বিঘ্নে ঢুকতে পারে সেজন্য আমরা প্রবেশপত্র দেখে তাদেরকে
9টা থেকে 9:30টার মধ্যে ঢোকানোর ব্যবস্থা করেছি। পরীক্ষার কেন্দ্রের বাইরে যাতে গ্যাদারিং না হয় সেজন্য আমরা পুলিশকেও নির্দেশনা দিয়েছি। যে যশোর শিক্ষা বোর্ডে গত 1,41,066 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, গত বছরের চেয়ে 21,000 পরীক্ষার্থী কম। আমরা বোর্ড সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, এত সংখ্যক পরীক্ষার্থী কম হওয়ার কারণ তারা বলছে যে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, পড়ার প্রতি যে অপ্রস্তুত থাকার কারণে পরীক্ষার্থীর সংখ্যা এবার কমেছে বলে বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছে। সোহার, ধন্যবাদ জাহিদ যোগ দেওয়ার জন্য। দুভাগ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন। এই দুই নামে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবে দুটি বিভাগ। চাপ কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করাই উদ্দেশ্য। রাজস্ব বিভাগকে চাঙ্গা করতে দ্রুত এই পৃথকীকরণের সিদ্ধান্ত নেবে সরকার। চলছে শেষ সময়ের প্রস্তুতি। বলা হচ্ছে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে দুই বিভাগ আলাদা করার বিকল্প নেই। কর জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় বাংলাদেশ। নানান উদ্যোগ নেবার পরও বাড়ছে না কাঙ্ক্ষিত রাজস্ব। অভ্যন্তরীণ আয় বাড়াতে পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। ভেঙে ফেলা হচ্ছে অর্ধশত বছরের পুরনো এনবিআর। রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে কার্যক্রম শুরু করবে দুটি নতুন বিভাগ। এক্ষেত্রে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। কাজের মধ্যে থাকবে রাজস্ব আদায়, বদলি পদায়ন, বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব সংক্রান্ত আইনের প্রয়োগ। বদলি ও পদায়ন ছাড়াও জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। কর নীতিকে এখানে এক জায়গায় কর প্রশাসন এক জায়গায় থাকলে কম্প্রোমাইজ ডিসিশন হয়। ট্যাক্সের ক্ষেত্রে এই যে ডিস্টোর্শনগুলো হয়, আইআরডিটা পুনর্গঠিত রাজস্ব বিভাগ এরকম একটাই হবে, তারা এটা করবে। তবে ট্যাক্সের বা কাস্টমসের ব্যাটের ব্যাকগ্রাউন্ডের লোকজনই ওখানে কাজ করবে। রাজস্ব নীতি বিভাগ মূলত নীতি প্রণয়নে কাজ করবে। গুরুত্ব পাবে আয়কর, ভ্রমণ কর, দান কর, সম্পদ কর, কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক, সারচার্জ এবং শুল্ক কর আরোপ ও অব্যাহতি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এই বিভাগ। এনবিআর সংস্কার কমিটির এই সদস্য মনে করেন এমন সিদ্ধান্তে মিলবে সুফল। একই ব্যক্তি এনবিআর এর চেয়ারম্যান এবং আইআরডি সচিব, এইটাই হচ্ছে মূল সমস্যা। এখানে আলাদাভাবে তারা ইন্ডিভিজুয়ালি কাজ করবে এবং তারা মন্ত্রণালয়ে বসবে না, মন্ত্রণালয়ের বাইরে, এনবিআরও না। অ্যাট দি সেম টাইম এনবিআরকে আমরা কীভাবে একটা অ্যাটাচ ডিপার্টমেন্ট থেকে ডিভিশন করা যায় সেটা ওদেরকেও সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ বলেন গবেষণা, এগুলোর উপরে আবার জোর দিয়েছে। রাজস্ব বিভাগ সংস্কারে ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা সময়ে পরামর্শ আসে। বলা হয় যারা কর দেয় তাদের ঘাড়েই চাপানো হয় করের বোঝা। আমাদের যে হয়রানি হয়ে যায় সেই হয়রানি থেকে আমরা আশা করি যে কিছু মুক্তি পাওয়া যাবে, কারণ নীতিটা যদি স্বচ্ছ থাকে এবং সেটা ইমপ্লিমেন্টেবল হয় এবং ইমপ্লিমেন্ট এজেন্সি সেটা করতে বাধ্য থাকবে। এই জায়গাটা আমরা হয়তো তাদের সাথে কথা বলতে পারবো যে না, কেন আমার প্রতি অবিচার করা হচ্ছে। 1972 সালের রাষ্ট্রপতির আদেশ পুনঃপরিবর্তন করে পুনর্গঠন হবে এনবিআর। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই শুরু হবে দুই বিভাগের যাত্রা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরের সিলেটি বাজারে জনতার গণধোলাইয়ে মাসুদ ও নাদিম নামে দুই চাঁদাবাজ ও সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয়রা জানান বুধবার রাত 11টার দিকে মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা নূর মোহাম্মদ নামে এক চা দোকানিকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে গণধোলাই দেয়। ঘটনাস্থলেই মারা যায় মাসুদ। হাসপাতালে নেওয়ার পর নাদিমকেও মৃত ঘোষণা করা হয়। গণপিটুনিতে আহত সোহাগ নামে আরও একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। স্থানীয়রা জানান গত 8 মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানি নূর মোহাম্মদের কাছে 1 লাখ টাকা দাবি করে, কিন্তু চাঁদা না পেয়ে গতকাল নূর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে তারা। অবশ্য নিহতদের স্বজনদের অভিযোগ জাহাঙ্গীর ও রুবেল নামে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাস্থলে ডেকে নেয় মাসুদ ও নাদিমকে। পরে মাদক কারবারে অস্বীকৃতি জানালে তাদের ছুরিকাঘাত করে জনতার হাতে তুলে দেয়। পরে বলছে যে ওইখানে বসে একটা বৈঠক হইব। আমি কই কে কে আসছে? কয় ভণ্ড রুবেল আছে, জাহাঙ্গীর আছে। আমি কই কে? পরে বলতেছে যে ওরা বাবা বাঁচে, ওকে বাবা ব্যস্ত বলছে, মানে আমার জামাই আমি এটি করুম না। জাহাঙ্গীরে কয়েকদিন ধরে ডাকাইতেছে, আমরা জাহাঙ্গীরের কাছে যাবো। এর মামলা ছিল, বলছে মামলা উঠাই দিব জাহাঙ্গীরে। যে কোনো একটা মামলা হয়েছে ওদের নামে, ওই মামলাটা আর কি সমাধান করবে। এখন কি বা কারা ফোনটা দিচ্ছে এটা তো বলতে পারে নাদিমের ভাই, নাদিমের বউ।
হাসপাতাল নিজেই যেন অসুস্থ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। একই অবস্থা জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। এই অঞ্চলে গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। 5 শতাধিক চর ও দ্বীপচর নিয়ে কুড়িগ্রামের মূল ভূখণ্ডে প্রায় 25 লাখ মানুষের বাস। বিপুল সংখ্যক এই জনসংখ্যার বিপরীতে চিকিৎসক মাত্র 74 জন। দরিদ্রপীড়িত অঞ্চলটির মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহির্বিভাগে সেবা নেন প্রায় 300 রোগী। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। ধারণ ক্ষমতার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী। এক একজন রোগী চিকিৎসকের দেখা পান দিনে একবারই। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে। যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাইরে থেকে কিনতে হয়। যে স্যালাইন লাগা রোগী সেটাও আমার বাইরে থেকে কিনতে হয়। রক্ত পরীক্ষা সেটাও আমি তো বাইরে থেকে করতে হয়। আমার যে কাগজ দিচ্ছে সেটা বাইরে। এগুলো নিয়ে আমি কি বাইরে যদি করি তার সদর হাসপাতালে থাকে তো আমার লাভ নাই। 3 দিন থেকে আসি, একদিন পর পর প্রত্যেক দিন 10টার সময় করে আসে, দিনে 24 ঘন্টা পর। 150 টাকা খরচ করি, এখানে আসি খালি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়, আর কোনো নাই। হাড়ের ডাক্তারও নাই। হাসপাতালে এসে বাহির থেকে ওষুধ কিনে খাওয়া লাগে, খালি হাসপাতালে হাসপাতালে কনসালটেন্ট সার্জারি, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিস্ট, এমনকি নাক কান গলা বিষয়ক চিকিৎসা নেই। 175 জন চিকিৎসকের জায়গায় পদ খালি রয়েছে 157টি। একই অবস্থা 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 2 শতাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা থাকলেও আছেন মাত্র 56 জন। বুড়িয়া বুড়ি 1.5 ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। প্রায় স্টাফেরা এরাই ঔষধ তোলে বেশি। এরা বিভিন্ন টোকেন নিয়ে যায় ডাক্তারের কাছে, ওখানে যে টোকেন লেখিয়ে এরা টিকিট ছাড়া ঔষধ তোলে প্রায় নিয়ত আমি দেখি। 2 ঘন্টার থেকে শুধু ভিড়, মনে কর লাইন খালি টানতেছি, হাড়ের সমস্যা, ব্যথা আরও তো জোরে লাগতেছে। এইটা আমাদের আন্দোলনের বিষয়, কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট, ডাক্তারহীন, নোংরা, এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সিভিল সার্জন বলছেন সংকট নিরসনে চিকিৎসক প্রয়োজন প্রায় 5000। চিঠিও রেডি আছে যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে, এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। জনবল সংকটে গুরুতর রোগীদের পাঠানো হয় রংপুর কিংবা ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে কৃষিখাতে। একদিকে কমছে ফলনের পরিমাণ, অন্যদিকে বাড়ছে ফসলের রোগবালাই। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তবে আশার আলো ছড়াচ্ছে ফসলের তাপ সহিষ্ণু জাত। নতুন আবিষ্কৃত এসব সহনশীল জাত সম্পর্কে চাষিদের জ্ঞান ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম মাঝের চরের কৃষক আহাদ আলী মৌসুমি ফসল চাষাবাদের জন্য একসময় কড়াই গন্ডায় ঋতুর হিসেব রাখতেন, তবে এখন আর তার প্রয়োজন হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে বদলেছেন চাষাবাদ ব্যবস্থা। শীতকালীন আনাজ অনায়াসে গরমকালে ফলাচ্ছেন এই কৃষক। যে সময় যে ফসল আগে আমরা করতাম ওই ফসলগুলো এই সময় করলে হয় না, কারণ ওই আবহাওয়ার সাথে এটার মিল নাই। আহাদ আলীর মতো জেলার অনেক কৃষকই বদলেছেন চাষাবাদের ধরন। মূলত আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনগুলো প্রভাব ফেলেছে কৃষিখাতে। বদলে যাচ্ছে মৌসুম ও ফলনের পরিমাণ। হুমকির মুখে পড়েছে দেশীয় জাতের ধান, গম, পাট, আম, কাঁঠাল, লিচু সহ অনেক ফসল। বিস্তার ঘটেছে তাপসহিষ্ণু নানা জাতের। এসব ফসল আবাদে অনেক কৃষকই উদ্বুদ্ধ হচ্ছেন। অন্যদিকে যারা এখনও পুরনো ধারা মেনে চাষাবাদ করছেন তারা ভুগছেন ফসলের বালাই আক্রমণে। পোকার হাঁটতে বেশি, এখন উলে আবার বাদ দিয়ে হয়তো ফসল হয় না, ওই জন্য বাদ দিবেন দিয়ে ধান ক্ষেতের আবাদ করবেন। নতুন যে জাতগুলো আসছে, সরকারি বেসরকারি যে জাতগুলো নিয়ে আসছে, এই জাতগুলোর কারণে যারা নতুন জাত লাগাইছে তারা আর কি লসে যাবে না, পুরানো জাতে যারা লাগাইছে তাদের লস হবে। শীত না থাকার কারণে আবাদেরও ক্ষতি হচ্ছে এবং প্রতিটা জিনিসের ক্ষতি। ঠান্ডা এবং কখনো গরম, এই কারণে মনে করো ক্ষেতের অবস্থা মনে করো যে কখনো মনে করো দেখা যায় ব্রাশ রোগটা, বিশেষ করে ব্রাশ রোগটা দেখা দিচ্ছে কয়েক বছর থেকে এরকম দেখা দিচ্ছে।
এখন আর কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত আসে না, তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। সেই সাথে কমেছে বৃষ্টিপাত। শঙ্কা থাকে গম, আলু ও সর্ষের ফুল কম ফোটার, পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। পরিবর্তন এসেছে ফসলের আকৃতিতে। পোকামাকড় বেশি দেখা যাচ্ছে, কীটনাশক আছে না, বেশি ব্যবহার করা লাগে, না হলে তো হয় না। শীত বৃষ্টি কমে যাওয়ার কারণে নাউয়ের যে ক্ষতি হচ্ছে, যে লেসুর গাছের ক্ষতি হচ্ছে, ফির আমের গাছের ক্ষতি হচ্ছে। সংকট কাটাতে থেমে নেই গবেষণা। আবহাওয়ার সাথে সহনশীল ফসলের জাত নির্ণয়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন শুধু বর্তমান সময় নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেও আবিষ্কার করতে হবে নতুন জাত। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণ এবং ক্ষতিকর প্রভাব রোধ সম্পর্কে শেখাতেও গুরুত্ব দিলেন তারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর উপযোগী জাত এবং মাঠে প্র্যাকটিস, যখন যে অবস্থা দাঁড়াবে সেই হিসাবে আমরা সাথে সাথে সেরকম প্র্যাকটিস করতে পারলে কৃষক ভাইরা এই অভিঘাত থেকে পরিত্রাণ পাবে। আমাদের দরকার হলো আগামী 20 বা 25 বছর পর বা তার পরে যে সমস্ত আবহাওয়ার পরিবর্তন হবে সেটার উপর চিন্তা ভাবনা করে আরও নতুন নতুন জাত আবিষ্কার করা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রহিম সারোয়ার, যমুনা নিউজ। নগদে চামড়া বিক্রি, লবণের দাম স্থিতিশীল থাকায় এবং দাম ভালো পাওয়ায় দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে উঠছেন চামড়া ব্যবসায়ীরা। নতুন করে আড়তদার, খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং ট্যানারি মালিকরা স্বপ্ন দেখতে শুরু করেছেন এই শিল্পকে কেন্দ্র করে। নতুন এই আশা নিয়ে কর্মচাঞ্চল্য দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথেও। নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে এখানে। সারা বছরই উত্তর এবং দক্ষিণাঞ্চলের অন্তত 36টি জেলার চামড়া আসে এই বাজারে। দীর্ঘদিনের মন্দাভাবে স্থবির হয়ে পড়েছিল চামড়ার বাজার, তবে এখন চাঙ্গাভাব দেখা দিয়েছে। দাম বেশি পাওয়া এবং লবণের দাম কম হওয়ার কারণে চামড়া বাজারের মন্দাভাব কেটেছে অনেকটা। চামড়ার বাজারটা উন্নতি হইতেছে, এইভাবে যদি ক্রমশ উন্নতি হতে থাকে তো আমরা আশা করতেছি সামনে চামড়ার বাজার আরো ভালো হবে। ঈদের মধ্যে চামড়া যেগুলো বেচেছি 600 650, সেই চামড়া এখন 1000 950, আবার 1100 বেচতেছি। মোটামুটি চামড়ার দাম ভালো, লবণের দামও মোটামুটি ধরেন লাগালে ঠিকই আছে। আড়তদাররা বলছেন চামড়ার বাজারে সিন্ডিকেট না থাকা এবং নগদে কেনাবেচা হওয়ায় বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগামী কোরবানিতে চামড়ার বাজার আরও চাঙ্গা হয়ে উঠবে। কেনাবেচাটা ভালো হচ্ছে, টাকাটা অনেকটা নগদ পাওয়া যাচ্ছে, আগের তুলনায় একটু ভালো আছে। এখন যে চামড়াটা আমদানির হয় এই চামড়াটা মূলত কষায়ের কাজকার চামড়া, এই চামড়াটা প্রাইসটা ভালো পাওয়া যায়, চামড়াটার সিলেকশন ভালো পাওয়া যায়। চামড়ার একটা সিন্ডিকেট ছিল, লবণের একটা সিন্ডিকেট ছিল, এখন সেই সিন্ডিকেটটা নাই। বর্তমানে যা বেচাকেনা হচ্ছে অল্প আমদানি হলো বেচাকেনা নগদ। চামড়া শিল্পে সরকারকে বাড়তি নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ী গ্রুপের নেতাদের। সুদৃষ্টি পেলে এগিয়ে যাবে এই শিল্প, এমন আশা তাদের। সেক্টরটা একবারে তলানিতে চলে গেছিল, সেখান থেকে আমি মনে করতেছি কিছুটা হলেও এই 2-4-6 মাসের মধ্যে একটু ডেভেলপ করছে। আগামীতে মনে করি আরও ভালো হবে। প্রতি বছর শুধুমাত্র ঈদুল আজহাতেই দেশের মোট চামড়ার 50% চকবৈদ্যনাথ বাজার থেকে পাঠানো হয় ঢাকার ট্যানারিগুলোতে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। মাঝ সাগরে জন্ম এক কন্যা শিশুর। সমুদ্র যাত্রাপথে নতুন প্রাণের এই আগমন ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। কুতুবদিয়া থেকে গর্ভধারিণী এক মাকে নৌপথে কক্সবাজার নেওয়ার সময় ওঠে প্রসব বেদনা। কাকতালীয়ভাবে স্পিড বোটে এক চিকিৎসক থাকায় পৃথিবীর আলো দেখে শিশুটি। পরে হাসপাতালে চিকিৎসা শেষে নানা বাড়িতে ফিরেছে ফুটফুটে সেই শিশু ও মা। দুজনই এখন সুস্থ। ঘটনার পর সাধারণ মানুষের কষ্ট লাঘবে ঘাট পারাপারে সি অ্যাম্বুলেন্স চালুর আশ্বাস দিয়েছে প্রশাসন। ছোট্ট সমুদ্র যাত্রা, কে জানতো মাঝ পথে পৃথিবীতে আগমন ঘটবে নতুন প্রাণের। মঙ্গলবার কুতুবদিয়া থেকে নৌপথে কক্সবাজার নেওয়া হচ্ছিল গর্ভধারিণী এক মাকে। কাকতালীয়ভাবে স্পিড বোটে ছিলেন এক চিকিৎসক ও এক দাইমা। প্রসব বেদনা উঠলে তাদের সহায়তায় জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু। সর্বোচ্চটা দিয়ে অসহায় মায়ের পাশে থাকতে এবং এই মুহূর্তটা আসলে বর্ণনা হতে যে কীরকম অনুভূতি, একটা পরম অনুভূতি আমার কাছে হচ্ছিল যে আমি ওই মুহূর্তে সৃষ্টিকর্তার নির্দেশে আমি ওই মুহূর্তে ওই অসহায় মাটার পাশে থাকতে পেরেছি। স্পিড বোটে নবজাতক প্রসবের পর ভাড়া ফ্রি করে দেন বোট চালক।
নদীর মাঝখানে এসে উনি অবস্থা দেখতেছি যে ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন আমি লোকজনকে আর একটু এদিকে দিক ছাপাই দিয়ে মহিলা তো মানে দেখা না যাওয়ার মতন এরা ব্যবস্থা করে রাখছি। হাসপাতালে চিকিৎসা শেষে নবজাতকটি এখন নানার বাড়ি কুতুবদিয়ায় আছে, তার মাও সুস্থ আছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর বুধবার ওই বাচ্চার নানার বাড়িতে মিষ্টি নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটের ইজারাদার। খুশি হই আমাদের ইজাদার নুসনামের পক্ষ থেকে আমরা মিষ্টি এনেছি। আল্লাহ মারও সুস্থ রাখে, নাতিরা সুস্থ রাখে। আল্লাহ ভালো লেগেছে, খুশি হয়ে তো বাচ্চা হয়ে যেতে আরো খুশি হয়। ঘাট পারাপারে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আগামী বর্ষার আগে সি অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউএচএপির সাথে কথা বলবো, এখানে যে একটা অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সটাও আমরা সচল রাখার চেষ্টা করব, মানুষ যেন বর্ষাকালের জন্য সুন্দরভাবে পারাপার করতে পারি। বহু মহিলাকে বড় বড় কাঁথা পেঁচিয়ে বোটে করে নিয়ে গেছে, এরকমও আমরা দেখেছি। তো এটা আসলে বর্তমানে গ্লোবাল ভিলেজে আমাদের জন্য লজ্জার বিষয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন ছোট মেয়ে রিয়া। তার আয়ই চলত সংসার। বাস চাপায় তার মর্মান্তিক মৃত্যুর পর অকুল পাথারে পুরো পরিবার। থামছেই না মা বাবার আহাজারি। ভাই নেই, স্বামীহারা বোন উঠেছেন বাপের বাড়ি। কর্মহীন বাবা মা দুই বোন মিলে 4 জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম রিয়া মজুমদার। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন 3 মাস ধরে। কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনায় সংগ্রামী এই তরুণীর মৃত্যুতে এলোমেলো পুরো পরিবার। মা বাবার কান্না যেন থামছেই না। আমার মেয়ে আমার ভরসা, আমার মেয়ে আমার ছেলে, আমার মেয়ের সংসারে হাল ধরবার লেগে চাকরিতে নামছে। আমার মেয়েরে তোমরা না দাও, আমি আমার মেয়ে যারা কেমনে বাঁচুম, কও না তোমরা কেমনে বাঁচুম গো আমার মেয়ে, আমি কেমনেই বাঁচলাম। কলেজে ইউনিভার্সিটিতে সে ভালো রেজাল্ট করে আসছে এবং ওই প্রপার্টিস মালিকরাও তা ওনার খুব সুনাম করছে যে খুব বুদ্ধিমান। নগরীর জামাল খান সড়কের সিঁড়ির গোড়ায় ভাড়া বাসায় থাকেন রিয়ার পরিবার, যেখানে ছড়িয়ে ছিটিয়ে তার অসংখ্য স্মৃতিচিহ্ন। ছোটবেলা থেকে মেধাবী, কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার চালাতেন। রিয়ার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। ড্রাইভার নাই, লাইসেন্সে নাই, তারপর বাচ্চা ছেলেরা মাদকাসক্ত হইয়া তারা এগুলো করতেছে। কে কার আগে মানে যাত্রী ধরবে এইসব চিন্তা ভাবনা করে গাড়ি চালাইছে। একটা মেয়ে অফিস থেকে আসার পরে সে সামান্য পেমেন্ট করছে, টাকাটা দিচ্ছে, ওর উল্টা পাশে এসে একটা গাড়ি এভাবে মেরে দিয়ে একটা মেয়ের, জলজন্ত একটা মেয়ের আজকে চলে গেল দুনিয়া থেকে। যে এই বাসের ড্রাইভার যে তাকে তার প্রাণটা নিয়ে নিছে, তার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দুর্ঘটনার পর বাস রেখে পালিয়ে যান চালক সহকারী। নিহতের পরিবার থানায় মামলা করলেও এখনো ধরা পড়েনি ঘাতক। 2টি বাসকে আমরা আটক করেছি এবং নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তো বাসের চালক এবং হেল্পারদেরকে আমরা শনাক্ত করেছি এবং দ্রুতই তাদেরকে আইনি আওতায় আনা হবে। গেল মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিয়া। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নষ্ট হয়ে গিয়েছে প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠির পয় নিষ্কাশন ব্যবস্থা। পানি নিষ্কাশনের খালগুলো সব ভরাট করে ফেলেছে দখলদাররা। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় আবর্জনা ও পানি জমে নর্দমাগুলোতে বেড়েছে মশা, মাছি সহ সাপের উপদ্রব। দুর্গন্ধ ও ময়লা পরিবেশে অতিষ্ঠ মানুষ। খালগুলো দখলমুক্ত করে প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। ঝালকাঠি পৌরসভাটি যেন এক ডাস্টবিন, যেন ময়লার ভাগাড়। পৌর শহরের অলিগলি, খোলা জায়গা, ছোট খাল কিংবা নর্দমা, যে যেভাবে পেরেছেন বাড়ির আশপাশে চলার পথে, খেলার মাঠে স্তূপ করে রেখেছেন ময়লা আবর্জনার। বেশিরভাগ নর্দমায় নেই ঢাকনা,
প্লাস্টিক এবং আবর্জনায় ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। মশা মাছি সহ নানা কীট পতঙ্গের রাজত্ব এখন। তীব্র দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশেই চলাচল বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ পৌর শহরের মতো অসুস্থ পৌরবাসীও। স্কুলে ঠিকমতো ক্লাস করতে পারি না এই বাজে গন্ধের জন্য। পৌরসভার লোক এগুলো পরিষ্কার করেনি ঠিকমতো। আমাদের স্কুলের পাশে এই খাল আর কি মানুষজন জনগণ তারা ময়লা ফালায় ভরাট করছে, এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না। পৌরসভার ট্যাক্স দিই তার ভিতরে, অথচ আমাদের কোনো ড্রেনেজ কোনো ব্যবস্থাই নেই। আমরা কিন্তু খুব মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ক্ষুব্ধ এলাকাবাসী বলছে, যথাযথ ট্যাক্স দেয়া সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এই শহরে। খালের কি দুরবস্থা, আজকে আমরা নিজেরাই একটা অস্বস্তিতে আছি। এই গন্ধ, মশা, তারপরে এরকমের স্তূপ হইয়া থাকে, কর্তৃপক্ষ কোনো খেয়াল দেয় না। প্রতিটা মানুষ ট্যাক্স দেয়, তারা সুন্দর সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে চলাফেরা পাবে, নিটভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহর থাকবে, এটাই তো আশা করে। কিন্তু কি অবস্থা জামালপুর শহরে? পেট্রোল পাম্পের এই ময়লার কারণে আমরা দোকানদারি করতে নিয়ে মাসখানে হয়ে গেছে, ময়লা নেয় না, পৌরসভার লোকজন দেখে না। শহরের অসহায় অবস্থার কথা স্বীকার করল পৌর কর্তৃপক্ষ। দখল হওয়া খাল উদ্ধার এবং ময়লা আবর্জনা ফেলার জন্য আলাদা ব্যবস্থার কথা জানালেন পৌর প্রশাসক। আমরা খালগুলোর সংস্কার করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। খাল খনন কার্যক্রম চলতেছে। খালগুলোর পার ঘেঁষে অনেকেই স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করেছে। আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে, খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। এক সময়ের পরিচ্ছন্ন শহর এখন আবর্জনার নগরী। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌরবাসী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আজ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশন। এর আগে পাকিস্তানের দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল। তাই প্রথম ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। আশা করছি আমরা খুব ভালোটা স্টার্ট দিব। আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। আশা করছি যে আমাদের ভালো একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ভালোভাবে খেলে এবং চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে যেতে পারি। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত, এমনটা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার দেশটির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনেই সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় প্যারিস, যেখানে কো-চেয়ার হিসেবে দায়িত্ব থাকবে দেশটি। ইউরোপের দেশ ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের 193টি দেশের মধ্যে 146টি ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। ইউরোপে এর মধ্যে উল্লেখযোগ্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আসন্ন বৈঠক ঘিরে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। আবারও আলোচনায় 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA। চুক্তিটিতে আসলে ঠিক কী ছিল? মূলত ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ পরিকল্পনাই ছিল চুক্তিটির মূল উদ্দেশ্য। যদিও ইরানকে দোষারোপ করে 3 বছরের মাথায় JCPOA থেকে বেরিয়ে যায় ওয়াশিংটন, সেই থেকেই পরমাণু ইস্যুতে চলছে ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব। 2015 সালের 14 জুলাই বিশ্বের 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA স্বাক্ষর করে ইরান। মূলত তেহরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করতেই স্বাক্ষরিত হয় এই চুক্তি। বিনিময়ে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধারায় ফেরার সুযোগ পাবে ইরান। বলা হয়, ওই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত উচ্চ মাত্রার ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদন করতে পারবে না তেহরান। সেই সাথে দেশটির ফোর্দো, নাতাঞ্জ এবং আরাক পারমাণবিক কেন্দ্রগুলোকে শুধুমাত্র বেসামরিক কাজে যেমন চিকিৎসা ও শিল্প গবেষণায় ব্যবহারেরও সিদ্ধান্ত নেয় দেশটি।
জেসিপিওতে নির্দিষ্ট করা হয়েছিল ইরান কতগুলো ও কী ধরনের সেন্ট্রিফিউজ তৈরি করতে পারবে। এর পাশাপাশি ইউরেনিয়াম পরিশোধনের পরিমাণ এবং মজুদ রাখার পরিমাণও সীমিত করে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রয়োজন অনুসারে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যে কোনো সময় পরিদর্শন করতে পারবে বলেও উল্লেখিত ছিল জেসিপিওতে। 2015 সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের স্বাক্ষরিত চুক্তিকে ইতিহাসের অন্যতম বাজে চুক্তি বলে দাবি করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মিত্র ইসরায়েলের অভিযোগ ছিল চুক্তির আড়ালে ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করে যাচ্ছে ইরান। শর্ত না মানলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলেও চলতে থাকে হুমকি থামকি। যদিও জেসিপিও এর কোনো শর্ত ভাঙা হয়নি বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের কারণেই মূলত ভেস্তে যায় ঐতিহাসিক পরমাণু চুক্তি। 2018 সালে চুক্তি থেকে সত্যিই সরে যায় ওয়াশিংটন। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালে সই করে নির্বাহী আদেশেও। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই ক্ষোভ আর প্রতিবাদের ঝড় ওঠে ইরান জুড়ে। পরমাণু কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেয় তেহরান। ইরানের সাথে প্রথম মেয়াদের অসমাপ্ত কাজ শেষ করতেই দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। লিবিয়ার মতো ইরানের পরমাণু কর্মসূচি একেবারে বন্ধ করতে ট্রাম্পের সাথে একমত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় না বসলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সামরিক হুমকি থামকি বন্ধ না করলে আলোচনার টেবিলে তেহরান বসবে না বলে পাল্টা হুমকি দিয়েছে ইরানও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার আলোচনায় চীনের ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান জে-36। ভিন্ন ডিজাইন এবং 3 ইঞ্জিন বিশিষ্ট এই বিমান শত্রুর রাডার ফাঁকে দিতে ও দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই ফাইটার জেট নিয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সম্প্রতি এটি উড়তে দেখা যায় চীনের আকাশে। বিশ্লেষকরা বলছেন এই ফাইটার জেটের কারণে বড় পরিবর্তন আসবে চীনের সমরশক্তিতে। চীনের আকাশে হঠাৎ দেখা মেলে অদ্ভুত দর্শন এই ফাইটার জেটের। নেই পেছনের অংশের লেজ, তারপরও অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটছে বিমানটি। এই ফাইটার জেটের ভিডিও আলোড়ন তোলে নেটিজেনদের মাঝে। শুরু হয় বিশ্বজুড়ে তোলপাড়। এই ফাইটার জেট প্রকল্প নিয়ে অত্যন্ত গোপনীয়তা পালন করে আসছে বেইজিং। তাই এই যুদ্ধবিমান নিয়ে নেই আনুষ্ঠানিক কোনো তথ্য, যার ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক গণমাধ্যম CNN বলছে এটি চীনের তৈরি ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট, যার নাম জে-36। তবে কোথাও কোথাও একে জে-66 বা জে-50ও বলা হচ্ছে। এ অবস্থায় চীনের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে CNN বলছে 6th জেনারেশনের ফাইটার হওয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এতে। এর অন্যতম বিশেষত্ব ফ্লাইং উইং ডিজাইন। এতে পেছনের অংশে নেই কোনো পাখা কিংবা লেজ। ফুয়েল ট্যাঙ্ক, মিসাইল ও ভারী অস্ত্র লুকানো থাকে বিমানের ভেতরে। এই ডিজাইনের ফলে সহজেই বাতাসের বাধা ভেদ করে উচ্চগতি পায় বিমান। কমে যায় রাডারে ধরা পড়ার সম্ভাবনা। এছাড়াও 3টি শক্তিশালী ইঞ্জিন বহুগুণে বাড়িয়ে তোলে বিমানের সক্ষমতা। জে-36-এর একদিকে রয়েছে তীব্র গতি, অন্যদিকে দ্রুত বাঁক নেয়ার সক্ষমতা। ফলে রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে সক্ষম টার্গেটে। অন্যান্য বিমান থেকে এই ফাইটার জেটের ইঞ্জিনগুলোর অবস্থান আলাদা। দুটি ইঞ্জিন রয়েছে দুই ডানার নিচে, অপর একটি রয়েছে ককপিটের ঠিক পেছনে। ইঞ্জিনগুলো এই স্থানে থাকায় অতিরিক্ত থ্রাস্ট এবং সুরক্ষা পায় বিমানটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চীনের সিচুয়ান প্রদেশের একটি হাইওয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিমানটি। এরই পাশে অবস্থিত চেংদু এয়ারক্রাফটস ইন্ডাস্ট্রি গ্রুপের একটি রানওয়ে। ধারণা করা হচ্ছে এ কারখানাতেই তৈরি হয়েছে বিমানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।